কারণ হচ্ছে বিজ্ঞাপন দিয়ে এখানে আপনার এই নন ইম্পো প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দিতে যে আমার 1,000 টাকা খরচ হবে, সেই টাকাটাই দিবি কিনা দিয়ে এ তো ফায়দা হয় না। যেহেতু আমরা যেখানে হচ্ছে মনে করেন যে 14 জন স্টাফ এখন কাজ করি আছি, তো এই 14 জনের মনে করেন যে সবাই যার যার অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছে। সবার তো বন্ধু মহল আছে, আত্মীয় স্বজন আছে, বিভিন্ন জায়গায় প্রচার বিজ্ঞাপনের থেকে তো আমরা কাজ কম করিনি, চেষ্টা করে করে আসলে আমরা পাইনি। আমি মোহাম্মদ হাসান আলী, আমি এখানে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি। সহকারী মূলত কারি মুজাব্বিদ শিক্ষক হিসেবে। আজকে কোন দায়িত্বে আছেন? আজকে আমি ভারপ্রাপ্ত হিসাবে আছি। যেহেতু আমার হচ্ছে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান যিনি ছিলেন, ওনারা দুইজনই হচ্ছে সহকারী প্রধান, উনি প্রশিক্ষণে গেছেন খুলনাতে, আর প্রধান উনি হচ্ছে সকালে 10:30 পর্যন্ত এখানে ছিল। 10:30টার পরে হচ্ছে উনি সম্ভবত 10:15-20 পর্যন্ত ছিল। এরপরে উনি ওনার কোনো কাজে বা মাদ্রাসার কোনো কাজে হয়তো উনি গেছেন। তারপরে ওনার সাথে ফোনে যোগাযোগ করেছি হচ্ছে 11টার দিকে। উনি প্রতিমধ্যে ছিলেন, কিন্তু কোথায় গেছেন আসলে উনি মাদ্রাসার কাজে না মাদ্রাসার বাইরে কাজে, এটা আমি জানি না আর কি। আচ্ছা, আপনি অবশ্যই অবগত আছেন যে উনি কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসেবে এমপিওভুক্ত, উনি চাকরিরত। এখানেও দায়িত্ব পালন করেন, ওখানেও দায়িত্ব পালন করেন। একই ব্যক্তি দুই জায়গায় কিভাবে দায়িত্ব পালন করেন? এখানে প্রধান আর ওখানে সহকারী, যদি একটু বলতেন। আসলে আমরা হচ্ছে সহকারী শিক্ষক ওনার অধীনে, আর আমরা সহকারী শিক্ষক হিসাবে আসলে ওনাকে চার্জ করার ক্ষমতা তো আর আমাদেরকে দেওয়া হয়নি। উনি হচ্ছে একই ব্যক্তি, এখানে প্রতিষ্ঠান প্রধানগিরিও করেন, ওখানে আবার দায়িত্ব পালন করেন, কিন্তু কিভাবে ম্যানেজ করেন উনি কষ্ট করে হলেও ম্যানেজ করেন। আর এই জবাবটা আসলে আপনি যেভাবে আমার কাছে বলছেন, এই জবাবটা আসলে আমাকে দেওয়ার কথা না, যেহেতু আমি তো ওনার অধীনে চাকরি করি। আর আমি জানি যে উনি এখানে অফিসিয়াল কাজ কাম করেন এবং সকালে এবং বিকেলে, সকালে যাওয়ার সময় উনি এসে দেখভাল করে যান, বিকেলে এসে খোঁজ নেন, অফিসিয়াল কাজ কাম করেন। এইটা বাদ বাকি সময় উনি হচ্ছে আসলে অফিসে থাকবেন কি বাইরে অফিস করবেন না কি করবেন, এই বিষয়টা তো এই জবাবদিহিতা তার আমি নিতে পারি না। এই জবাব নেওয়ার জন্য কমিটি আছে, জবাব নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, অফিসিয়াল ওনারা নেবেন, এই এতটুকু আমি জানি। আচ্ছা, একটা প্রতিষ্ঠান প্রধানের মানে কয়টা থেকে কয়টা আসলে দায়িত্ব পালনের কোনো নিয়ম নীতিমালা আছে কিনা যদি বলতেন। নিয়ম নীতি আছে, কিন্তু আসলে সেই নিয়ম নীতি, অফিসিয়াল নিয়ম নীতি, আমাদের কাজ হচ্ছে ক্লাস পরিচালনা করা, আমাদের কাজ দেখভাল করা। কিন্তু অন্যান্য শিক্ষকের মতোই ওনারও তো হচ্ছে আগমন প্রস্থান একই সময় থাকার কথা, 9:30 থেকে শেষ পর্যন্ত, যেদিন যে সময় 9:30 থেকে 1টা পর্যন্ত, বা অফিসিয়াল নিয়ম যেভাবে আছে সেভাবেই চলার কথা। আচ্ছা, এটা তো অবগত আছেন যে উনি কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের একজন এমপিওভুক্ত শিক্ষক। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা যেমন শুনেছেন আমিও এরকম শুনেছি। আমি তো যেহেতু এখানে চাকরি করি, আমি চাকরিকালীন সময় তার আমি ওখানে যাই দেখে আসি না যে ওখানে এই সময় উনি ওখানে ক্লাস নেন কিনা, যে সময় ওনারও হয়তো ক্লাস, আমারও ক্লাস। আপনারা যেমন শুনেছেন বাড়ির থেকে, আমি ওইরকমই বাড়ি থেকে শুনি। একই ব্যক্তি দুই জায়গায় কি দায়িত্ব পালন করতে পারে? আসলে সেটা হচ্ছে সাংবাদিক মানে সাংবাদিক বিধান। ওই এখন আপনার হচ্ছে সাংগঠনিক যে বিধান বা দেশীয় সংবিধান, সেই সংবিধান তো আসলে আমাদেরকে সহকারী শিক্ষকদের ওই রকম দেখানো হয় না। আপনি যেটা বলছেন হয়তো আইনি বাধা থাকলে সে জবাবটা হয়তো উনিও দিতে পারেন বা আরেকজন দিতে পারে, সেটা তো আর আমি অত ক্লিয়ার করে বলতে পারবো না। আচ্ছা, এই যে আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের প্রধানের অফিসিয়ালি অনেক সুযোগ সুবিধা থাকে, আমার তথ্য মতে এই প্রতিষ্ঠান থেকে প্রতিটা সুযোগ সুবিধা উনি নিয়ে থাকেন, জি। এবং ওই কবুরহাট সরকারি যে সুযোগ সুবিধা সেটাও নিয়ে থাকেন। তো এই প্রতিষ্ঠান নিয়ে যদি বলতেন যে আসলে এখান থেকে সুযোগ সুবিধা সে ভোগ করে কিনা। এখান থেকে আসলে দুঃখজনক হলেও সত্য যে প্রতিষ্ঠানটার স্থাপিত কাল হলো 1975। 1975 সাল থেকে যখন প্রতিষ্ঠান শুরু হয়, তখন আমাদের যে বর্তমান প্রতিষ্ঠান প্রধান, উনি এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। উনি এই প্রতিষ্ঠান থেকে মানে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করে, এরপরে 5-এর পরে যখন এই প্রতিষ্ঠান আর চলেনি, তখন উনি অন্যত্র পড়াশোনা করে উনি ডিগ্রি অর্জন করে আবার এই প্রতিষ্ঠানের প্রধান হয়েছেন, অথচ উনি কিন্তু এই প্রতিষ্ঠানের ছাত্র। তো এখন
উনি হচ্ছে 1975 সাল থেকে শুরু করে 2003 সাল পর্যন্ত এলাকাবাসী যখন রেজিস্ট্রেশন করতে পারেননি, উনি যোগ্যতা অর্জন করে 2003 সালে এসে প্রতিষ্ঠান হাল ধরেছেন এবং 3 সালে রেজিস্ট্রেশন করে আমাদের 2004 সালে এমপিওর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে উনি সক্ষম হয়েছেন। 2004 সাল থেকে আমরা এমপিওর যাবতীয় শর্ত পূরণ করে বসে আছি। আর 2006 সাল পর্যন্ত উনি কবুরহাটে সে সময় হয়তো বা চাকরি করতেন না। আমি দেখেছি যে 2003 সাল থেকে 6 সাল পর্যন্ত উনি তো প্রতিদিন মানে সবসময় রাত দিন 24 ঘন্টা এখানে আমরা একসাথেই থাকতাম। এরপরের থেকে আমি অনিয়মিত দেখি, এখন মাঝখান সময় উনি কোথায় যান সেটা জানি না। তবে প্রথমে 3-4 বছর নিয়মিতই দেখতাম। আর 2003 সাল থেকে আমরা নিয়মিত আছি সবাই। মনে করেন 3 সাল থেকে আজ 25 সাল পর্যন্ত 22 বছর প্লাস। এর মধ্যে কেউ 22টি টাকা বেতন পায়নি, মানে প্রতিষ্ঠানটা এমপিও হয়নি। আর নন এমপিও হওয়ার কারণে আসলে সব নিয়ম সবাই আমরা সব সঠিকভাবে, আমিও যেমন মানতে পারি না, আমরা কেউই সঠিকভাবে যেভাবে নিয়ম মানার কথা সেভাবে মেনে চলতে পারি না। কারণ সবারই সংসার আছে, সবারই মনে করেন যে খাওয়া লাগে, পড়া লাগে। এই জন্য আমরা হয়তো চুল চেরা হিসাব নিকাশ করে কেউ চলতে পারি না। আর প্রতিষ্ঠান প্রধানের যে বিষয়টা বললেন, মূল্যবান প্রশ্ন করেছেন, কিন্তু প্রতিষ্ঠান প্রধান চেঞ্জ করার জন্য আপনাদের থেকে আগেও আমরা বিশেষ করে আমি নিজেই উদ্যোগ নিয়ে এই আমাদের সহকারী যারা আছে এদের সাথে বলা বলি করে সবাই মিলে আমরা বারবার চেষ্টা করেছি প্রতিষ্ঠান বিধান যদি চেঞ্জ করা যায় তাহলে মনে হয় ভালো হতো, কিন্তু আমরা পারিনি। কারণ হচ্ছে না পারার পিছনে প্রতিষ্ঠানের প্রধানের দোষ না। উনি বারবার বলেছেন আপনারা যোগ্য কাউকে নিয়ে আসলে আমি চলে যাই, কিন্তু আমরা দিতে পারিনি। কারণ এখানে বেকার খাটতে কে আসবে? এটাই সত্য, যে আমি সত্য কথা বলছি, যে আমি নিজে মনে হয় কমপক্ষে 2-3 বছর ধরে চেষ্টা করেছি বিভিন্ন জায়গা, যে আমার প্রতিষ্ঠানের একজন প্রধান হলে উনি রিজাইন দেবে, ওনাকে মাইনাস করতে হবে, আপনার প্রধান হন, কিন্তু আমি পারিনি। অন্যান্য শিক্ষকরা কি একবার আছে নাকি আপনারা? সবাই আমরা চেষ্টা করেছি, কিন্তু প্রতিষ্ঠানের প্রধান মূলত এই ফাও ফ্রি মাংনা বেকার খাটা এই দায়িত্ব পালন করতে কেউ না আসার কারণে বলা যায় যে এক পর্যায়ে আমরা তাকে জোর করে রেখেছি। আর সুযোগ সুবিধার যে কথা বললেন, এই সুযোগ সুবিধাটা প্রতিষ্ঠান প্রধান থেকে তো সুযোগ সুবিধা বলতে এখানে কি আসে? হয়তো কিছু টিউশন ফিস আসতে পারে, বা হয়তো দেখা আছে কেউ হয়তো একটা কাগজ সই করে হয়তো 50 টাকা দিলেও, এগুলি এখন কত কি পায় না পায় আসলে এটা তো আমরা কেউ জানি না। হেডমাস্টারের হয়তো কিছু অতিরিক্ত ইনকাম থাকতেও পারে, কিন্তু সেটা তো আমাদের সহকারী শিক্ষকরা জানার কথা না। হয়তো যদি কিছু থাকে মাঝে মাঝে উনি খরচ করেন, যেহেতু মনে করেন এই প্রতিষ্ঠানের কিছু খরচ হয়, যে খরচ হয় সরকার তা দেয় না, আমাদের নিজস্ব অর্থায়নে হয়। মাঝে মাঝে আমাদের কাছ থেকে হয়তো 10-5 টাকা খরচ নেয়, আবার কোনো সময় নেয় না। আমরা দেখি যে অনেক সময় যে এই ফ্যান বা এগুলি হলে কি হবে, চেয়ারগুলি হলে কি হবে, স্যার বলে যে ওই প্রতিষ্ঠানের অমুক খাত থেকে এই যে 8,000 টাকা আয় আইছিল 6,000 টাকা এভাবে ব্যয় করেছি। এভাবে এখন ব্যয় করার পরে কত স্থিতি কি আছে কি নেই, উনি প্রতিষ্ঠানের সম্পদ মেরে খাইছে কি খায়নি, আসলে যদি মেরে খান তাহলে আল্লাহ তাআলার কাছেও দায়ী হবেন, হয়তো জনগণের কাছেও দায়ী হবেন। কিন্তু আসলে কত মেরে খেয়েছে, কত আয় করেছে, কত ব্যয় করেছে, এইটা সম্পূর্ণ ওনারই বিষয়। আমরা তো কেউ আয় ব্যয়ের খোঁজ খবর রাখার কথা না। এটা যদি ম্যানেজিং কমিটি নিয়ে থাকে ওনারা নেবেন। আমি একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই। বলেন। আপনি যেটা বললেন যে আপনারা মানে লোক খুঁজে পাচ্ছেন না দায়িত্ব নেওয়ার মতো। জি জি। আপনি হতে পারতেন। না, আমার হচ্ছে সার্টিফিকেট যোগ্যতা কম। আমি ফাজিল পাস, আমি তো কামেল পাস না। কামেল পাস ছাড়া কেন হয় না? আর আমাদের কখনো বিজ্ঞাপন দিয়েছেন বা এরকম করেছেন, নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন? প্রতিষ্ঠানের হচ্ছে বিজ্ঞাপন দেওয়ার আগে এই নন বিভক্ত প্রতিষ্ঠানে মুখে মুখে বলা বলি হয়। মুখে মুখে বলা বলির পরে ম্যান পাওয়া গেলে বিজ্ঞাপন দেওয়া হয়, এটাই বাস্তবতা। কারণ হচ্ছে বিজ্ঞাপন দিয়ে এখানে আপনার এই নন প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দিতে আমার 1,000 টাকা খরচ হবে, সেই টাকাটাই দিবি কিনা দিয়ে এত ফায়দা হয় না। যেহেতু আমরা যেখানে হচ্ছে মনে করেন যে 14 জন স্টাফ এখন কাজ করি আছি, তো এই 14 জনের মনে করেন যে সবাই যার যার অ্যাঙ্গেল থেকে চেষ্টা করছে। সবার তো বন্ধু মহল আছে, আত্মীয় স্বজন আছে, বিভিন্ন জায়গায় প্রচার বিজ্ঞাপনের থেকে তো আমরা কাজ কম করিনি, চেষ্টা করে আসলে আমরা পাইনি। আপনারা কি বিনা শ্রম দিচ্ছেন? হ্যাঁ অবশ্যই, কেউ এখান থেকে 1 টাকাও পায় না। তো যার কারণে হচ্ছে আপনাদের কাছেও আমি বলি, যদি যোগ্য শিক্ষক আপনি প্রতিষ্ঠান প্রধান নিয়ে এসে দেন, তাহলে হেডমাস্টার যে কোনো সময় এই মাসেও বললে উনি এই মাসেও ছেড়ে দিতে রাজি আছে। এখনো বলেছে, আমার কাছে বলেছে যোগ্য কাউকে নিয়ে এসে বসান, আমি দায়িত্ব ছেড়ে দেবো। কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য বলেন আর ব্যর্থতা বলেন, আমি কাজের কথায় আসি। বলছি যে
এখানে তো অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার জন্য দিছে, আপনাদের অবশ্যই। প্রতিষ্ঠানে দিয়েছেন, হ্যাঁ। কিন্তু যে প্রতিষ্ঠানের অভিভাবক গার্জিয়ান মানে পিতাবিহীন, জি জি। তো সেই প্রতিষ্ঠান কি আসলে শিক্ষার মান ঠিক আছে? যেহেতু এই প্রতিষ্ঠানের অভিভাবক হ্যাঁ, আপনি মূল্যবান কথা বলেছেন। এই প্রতিষ্ঠানে আমার ছেলেও পড়াশোনা করতো। কিছুদিন আগে আমার ছেলে ছিল, ওনার দুইটা ছেলে এখান থেকে মানুষের দাখিল পাস করছে। ওই ম্যাডামের মেয়ে এখান থেকে দাখিল A+ পাই গেছে। আমাদের নিজেদের ছেলে মেয়ে, শুধু অন্য মানুষের ছেলে মেয়ে না, আমাদের নিজেদের ছেলে মেয়েও এখান থেকে পড়াশোনা করে করে মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট কুমারখালী দক্ষিণ থানায়, হেডমাস্টার এখানে থাকুক আর না থাকুক, কুমারখালী দক্ষিণ থানায় আমি জোর গলায় চ্যালেঞ্জ করে বলবো যে আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট দক্ষিণ থানায় যারা বেতন খাচ্ছে 50 বছর ধরে, তাদের থেকে রেজাল্ট ভালো, তাদের থেকে ছাত্র বেশি, তাদের থেকে পরীক্ষার্থী বেশি। এবারেও দাখিল পরীক্ষা আমাদের মাদ্রাসা থেকে যে কয়জন দিচ্ছে, সম্ভবত 42 জন দাখিল পরীক্ষা দিচ্ছে। 42 জন দাখিল পরীক্ষা কুমারখালী দক্ষিণ থানায় অন্য কোনো মাদ্রাসা দিচ্ছে বলে আমার জানা নেই। আচ্ছা, সর্বোচ্চ তাহলে এত পরীক্ষা ভালো আমরাই দিচ্ছি। রেজাল্ট করার পরও কেন আপনাদের প্রতিষ্ঠান এমপিও হচ্ছে না? কি কারণে? রাজনৈতিক না আসলে কোনো কারণে? প্রথম বিষয় হলো এটা আমাদের কপাল, কারণ রুটি আসে উপর থেকে, আল্লাহ তাআলা কবে দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের চেষ্টা ত্রুটি নিয়ে আমরা অনেকবার চেষ্টা করেছি। আমরা মনে করেন যে অফিস আদালতে নিজেরা ঘুরেছি, আমি নিজে ঘুরেছি, আমি নিজে অফিসে, আমি ঢাকা অফিস, খুলনা অফিস নিজে অনেক ঘুরেছি। এরপরে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে, রূপ সাহেবের সাথে আমরা বারবার দেখা করেছি, যোগাযোগ করেছি, চেষ্টা করেছি, সুলতানাতুলের সাথে, তার ছেলের সাথে, এরপরে আমরা বর্তমানে সেলিমাতার জজের সাথে, মানে জনপ্রতিনিধি সহ আমাদের চেষ্টা সচিবের সাথে, এমনকি এখন পর্যন্ত আমরা মানে চেষ্টা করে যাচ্ছি, যার যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল থেকে চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা করতে যাই মনে হয় শুধু আবেদন করতে যাই, পথে ঘাটে টাকা পয়সা খরচ করতে যাই, 2-1 লাখ টাকা খরচ হয়ে গেছে এইভাবেই, তার মানে কিন্তু আপনারা বলে আসি না নিজের এখনো। খেয়ে বোনের মোষ চালাচ্ছেন। হ্যাঁ, এটা হ্যাঁ, অবশ্যই। মানে আমাদের এই কথাটা বললে শোনেন, ভাগ্যিস, সেটা মজা করে বলতে হয়, ভাগ্যিস যে আমরা আগে বিয়ে থাক করে ফেলেছি। আমি তো বিয়ে করার পরে প্রতিষ্ঠানে আছি। এখনকার মতো হলে কেউ আমার সাথে মিয়াও দিত না, না যে এই হ্যাঁ, সত্যি কথা এই পড়া বলেছেন। গোপাল আলার সাথে চিন্তা করা ওকে, যায় ঠিক না। আছে স্যার।